আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা সিম্পল সার্কিট করছিলাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে সিম্পল সার্কিট করছিলাম। তো আমরা দেখছিলাম এখানে 10টা সার্কিট দেওয়া হয়েছিল। আই হোপ সো তোমাদের মনে আছে লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম সিম্পল সার্কিট যে 6টা সার্কিটের মতন বলে আমরা বুঝলাম, খুব সম্ভবত যেগুলো নিটের লেগে মোস্ট ইম্পর্টেন্ট: সিম্পল সার্কিট, সিমেট্রি সার্কিট, folding circuit, balanced Wheatstone bridge circuit, then finite ladder circuit, infinite ladder circuit। ঠিক আছে, এই 5-6টার মতন টাইপস আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মেইনলি নিট এক্সামের জন্য। আর বাকি যেগুলো আছে স্টার টু ডেল্টা কনভার্সন, ডেল্টা টু স্টার কনভার্সন, দেন তোমার আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, এই সমস্ত যে সার্কিটগুলো আছে প্লাস এগুলো সবগুলোই তোমার খুব ইম্পর্টেন্ট যেই বা যে কোনো টাইপের ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের জন্য। আর গ্রিড সার্কিট যেটা আছে, একমাত্র গ্রিড সার্কিট, এটা নর্মালি আইআইটি বা আইজার এক্সামের মধ্যে নর্মালি হয়, ঠিক আছে, অন্য জায়গাটা আয় না। তো আমরা লাস্ট দিন যেটা করছিলাম সেটা সিম্পল সার্কিট করছিলাম। সিম্পল সার্কিটের মধ্যে আমরা একটা কথা বলছিলাম যে আমাদেরকে যখনই কোনো একটা সার্কিট প্রোভাইড করা হইব, ওই সার্কিটের মধ্যে সবার আগে আমরা কি করব, জাংশন পয়েন্টের আইডেন্টিফাই করব। জাংশন পয়েন্টের আইডেন্টিফাই করে সেটা ওইখান থেকে আমরা কোশ্চেনটারে সলভ করি, ঠিক আছে। আমরা এখানে আজকে একটা ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন স্টার্ট করতেছে, যেটা কোনো না কোনো একটা সময় আইআইটিতে আছে, খুব সম্ভবত আমার 2017 বা 2018, মোস্ট প্রবাবলি ওরকম সময় থেকে, এক্স্যাক্টলি মনে নাই। তো ওই সময় সিম্পল সার্কিট থেকে দিছে কোশ্চেনটা, আইআইটিতে আছে কোশ্চেনটা। তো এই কোশ্চেনটার জন্য ডায়াগ্রাম তোমরা তোলো, ভেরি ইজি টাইপের কোশ্চেন এটা। আইআইটির কোশ্চেন নরমালি ক্রিটিক্যাল হয় না, আইআইটির কোশ্চেন নরমালি থাকে কনসেপচুয়াল। A B, ঠিক আছে। ড্র দিস ডায়াগ্রাম ফার্স্ট। যতগুলো রেজিস্টার আছে সবগুলো রেজিস্টার আর ধরে নাও, ঠিক আছে। স্পিড বাড়াও, কারণ চ্যাপ্টারটা বেশি দিন দেরি করা যাবে না, এই মান্থের মধ্যে কভার করতে লাগবেই লাগবে। কারণ দেখো তোমাদের টোটাল চ্যাপ্টার এসে গেছে 14, টাইম খুব লেস। নভেম্বর 30 এর মধ্যে আমাদের সিলেবাস শেষ করতে লাগবে। নভেম্বর 30 এর মধ্যে সিলেবাস শেষ করলে অ্যাকচুয়ালি সিলেবাস শেষ হতো না। নভেম্বর 30 এর মধ্যে সিলেবাস শেষ করলে অরিজিনালি সিলেবাস শেষ হয়ে গেছিল ডিসেম্বর 15। কারণ যে 15 ডেজ থাকবে, ওই 15 ডেজ এন্ট্রান্সের কিছু পার্ট থাকে যেগুলো বোর্ডসের থেকে বাদ দিয়ে দিছে, ওইগুলো করতে লাগবে। তো সবটা কমপ্লিট করে আইতে আমাদের মিনিমাম টু মিনিমাম 15 ডিসেম্বর অবধি যাব, তারপর আমাদের রিভিশন চলবে। তো এর আগে যদি শেষ না করা যায়, রিভিশন নিয়ে প্রচন্ড ইস্যু দাঁড়ায়। তো কাজেই বি সিরিয়াস। এটা 12 এ আসো, তো এখন আর কোনো রকমের কোনো ইয়ে করো না, নেগলিজেন্স দেখায় না। ডায়াগ্রাম ড্র হয়েছে, তাড়াতাড়ি ডায়াগ্রাম ড্র করে নাও, আমরা এটা সলভ করব এখন। এখানে বাইরে করতে বলছে ক্যালকুলেট, সেম কোশ্চেন সবগুলো একই রকমের থাকে। ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস AB, ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস AB। আচ্ছা, একটা জিনিস আমি কয়ে রাখি তোমাদেরকে, যেটা আগেও বলা হয়েছিল, একটা স্পেশাল এন্ট্রান্সের ক্লাস থাকবো, সেই এন্ট্রান্সের ক্লাসটা থাকবো নেক্সট মান্থের থেকে। এই মান্থে কোনো এন্ট্রান্সের ক্লাস এরকম ধরনের রাখতাম না, এই মান্থে আমরা টানা সিলেবাসটারে এই চ্যাপ্টারটা শেষ করা যাবে। দেন নেক্সট মান্থের থেকে একটা পার্টিকুলার ডেট আমি কয়ে দেবো, মোস্ট প্রবাবলি স্যাটারডেটা থাকবো। স্যাটারডেটা তোমাদের এন্ট্রান্স হিসেবে থাকবো স্পেশালি। এমন না যে বাকি দিন আমি এন্ট্রান্স করাতাম, বাকি দিন এন্ট্রান্সও করাবো, বোর্ডসও করাবো, কিন্তু ওই ডেটটাতে পিওরলি এন্ট্রান্স করানো হবে, ঠিক আছে। এবার এন্ট্রান্সের মধ্যে ম্যাক্সিমামটা 12 এর পোরশন করানো হবে, হালকা কিছু নিউমেরিক্যালস আমরা ক্লাস 11 এরও ইনক্লুড রাখবো, ঠিক আছে। মোটামুটি ধরো 30-70% থাকবো। ওকে, ডায়াগ্রাম তোলা হয়েছে। এবার এখান থেকে আমরা কি করব, সলভ করব। সেই একই প্রসেস, কি রেজিস্ট্যান্স থাকলে ডিফারেন্ট টার্ম দেব,
রেজিস্ট্যান্স না থাকলে সেম সেম আমরা নাম দিই, ঠিক আছে? এতটুকুই আমাদের কনসেপ্ট। তাহলে এখানে দেখো আমরা একটা কাজ করি, রেজিস্ট্যান্স যেহেতু আছে এখানে এই দুটো পয়েন্টের মাঝখানে, এটা আমি একটা আলাদা নাম দিই, সি পয়েন্ট, এটা আমি সি পয়েন্ট নাম দিলাম, ঠিক আছে? এখানে দেখো রেজিস্ট্যান্স আছে এই জায়গাটাতে, এটা কি দিলাম, ডি পয়েন্ট। এখানে কোনো রেজিস্ট্যান্স আছে কি? নাই, তাহলে এটা কি পয়েন্ট হইব? ডি পয়েন্ট। এখানে রেজিস্ট্যান্স আছে, তাহলে এটা কি করলাম? ই পয়েন্ট। এখানে রেজিস্ট্যান্স নাই, তাহলে ডেফিনেটলি এটাও কি? ই পয়েন্ট। এখানে দেখো রেজিস্ট্যান্স আছে, তাহলে আমি এখানে কি করব? অন্য একটা নাম দেব, বাট ওয়েট, এই দুটো পয়েন্টের মাঝখানে কোনো রেজিস্ট্যান্স আছে কি? নাই তো, তাহলে এখানে যতগুলো জাংশন পয়েন্ট আছে সবগুলো পয়েন্টে আমি কি করে যাব? ই করে যাব, ঠিক আছে? বাস আমার এখান থেকে নাম্বারিং করা যেটা আছে নাম্বারিং করা হয়ে গেছে। ওকে ফাইন। এবার এখানে হেডলাইন দাও শর্ট সার্কিট। এখানে এবার হেডলাইন দাও শর্ট সার্কিট। এই কোশ্চেনটা থ্রুতে আমরা শর্ট সার্কিট কি জিনিসটা বুঝবো। ওকে, তো এটা আমরা বলতেছি শর্ট সার্কিট। দেখো টার্গেট কি? কারেন্টের টার্গেট আছে এর থেকে কই যাব? বিতে যাও, ঠিক আছে? এবার এর থেকে বিতে গেলে এর থেকে সি আইলো, দেন সি এর থেকে সে কি করব? ইতে যাইব, ঠিক আছে? তার টার্গেট কি? সি এর থেকে ইতে যাইব। সি এর থেকে ইতে যাইলে তার কাছে দুইটা রাস্তা আছে, একটা সি টু ই, এটা একটা রোড, আর একটা রোড কি আছে? সি টু ডি, ডি টু ই, ভায়া রোড, ঠিক আছে? সি টু ডি, ডি টু ই, এটা একটা রাস্তা আছে উপরের দিকে, আর একটা রাস্তা কি আছে? সি টু ই। দেন ই থেকে কই যাইব? বি তে যায়। ওকে, লজিক এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এখন এই জায়গাটাতে দেখো, আমি নিচের দিকের পোর্শনের কথা যদি ভাবি, আমি টার্গেট কি করছি? ই থেকে কই যাব? ইতে যাব, ঠিক আছে? একটা রাস্তা কি আছে? উইদাউট রেজিস্ট্যান্স, আর একটা রাস্তা কি আছে? উইথ রেজিস্ট্যান্স। তো অবভিয়াসলি আমি কোন দিকে যাব? আমার টার্গেট কি? টার্গেট ইম্পর্টেন্ট। আমার টার্গেট হচ্ছে যে ই থেকে আমি কই যাব? ইতেই যাব। তাহলে অবভিয়াসলি আমি কি করব? উইদাউট রেজিস্ট্যান্স পাতে যাব। শুধু শুধু আমি রেজিস্ট্যান্স পাতে যাইতাম না। আর এমনও কনসেপচুয়ালি যদি ভাবি, আমি ই পয়েন্ট আর ই পয়েন্ট কিসের বেসিসে কইছি? পোটেনশিয়ালের বেসিসে। লাস্ট দিন আমি কইছিলাম পজিশন গুলো অন্য কিছু না, পোটেনশিয়ালের বেসিসে কইছি। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল আর এই পয়েন্টের পোটেনশিয়াল কি? সেম সেম। তাহলে কোনো কারেন্ট কি করতো না? এই রেজিস্ট্যান্স দেওয়া যাইতো না। যেহেতু দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম সেম, তার মানে পোটেনশিয়াল ড্রপ হইছে না, তার মানে পোটেনশিয়াল ড্রপ হইছে না। তাহলে কারেন্ট কি করবে? এই দিক দিয়ে যাইবো কি? যাইতো না। তাহলে কারেন্ট কি করব? এখানে ডাইরেক্ট স্ট্রেট যাইব। এটা আমরা কই কি? শর্ট সার্কিট পাথ। শর্ট সার্কিট পাথ কি হইব? যখন কারেন্ট দেখবো, কথাটা মন দিয়ে শুনলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটাতে প্রচুর স্টুডেন্ট কনফিউজ হয়। শর্ট সার্কিট পাথ, শর্ট সার্কিট পাথ কোন সময় হবে? যখন কারেন্ট দেখবো তার কাছে দুইটা অপশনাল রোড আছে, একটা রোড উইদাউট রেজিস্ট্যান্স, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, একটা রোড উইদাউট রেজিস্ট্যান্স আর একটা রোড উইথ রেজিস্ট্যান্স। তখন কোনোদিনও কারেন্ট উইথ রেজিস্ট্যান্স যাইতো না। যাইব কিরকম ভাবে? উইদাউট রেজিস্ট্যান্স। কিন্তু কিন্তু যদি দেখা যায়, যদি দেখা যায় যে একটা কারেন্ট একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাইবো, তার ক্ষেত্রে উপর দিয়ে আসে না নিচে দিয়ে আসে না, বা দুইটা আলাদা ভার্চুয়াল রোড আছে, ঠিক আছে? দুইটা আলাদা ভার্চুয়াল আছে, দুইটা আলাদা রোড আছে, দুটো রোডের মধ্যে রেজিস্ট্যান্স আছে। তখন এরকম না কিন্তু যে শর্ট মানে কম রেজিস্ট্যান্স যেটা এটা দিয়ে কারেন্ট, এরকম না। কারেন্ট দুটোটা দিয়েই যায়। কারেন্ট একটা সিচুয়েশনেই রেজিস্ট্যান্স দিয়ে যাইতো না। কোনটা? যদি তার কাছে এমন একটা রোড থাকে যে রোডে কোনো রেজিস্ট্যান্স এক্সিস্ট করতেছে না, ঠিক আছে? যেমন এখানে এইদিকে রোডে রেজিস্ট্যান্স এক্সিস্ট করতেছে, কিন্তু আরেকটা রোডে কি নাই? রেজিস্ট্যান্স নাই। যদি কোনো একটা রোডে রেজিস্ট্যান্স না থাকে, যদি কোনো একটা রোডে রেজিস্ট্যান্স না থাকে, তাহলে কারেন্ট কি করব? এই উইদাউট রেজিস্ট্যান্স স্ট্রেট বেরিয়ে যাবে। কারেন্ট উইদাউট রেজিস্ট্যান্স পাথ দিয়া স্ট্রেট বেরিয়ে যাবে। ক্লিয়ার? আই হোপ সো। ঠিক আছে? সিমিলার ওয়েতে এখানে যদি চিন্তা করো, এখানে কি করব? কারেন্ট ডি টু ডি যাইব। তাহলে ডি টু ডি যাইতে গেলে, ডি টু ডি যাইতে গেলে তার কাছে দুইটা রাস্তা আছে, একটা কি ডি টু ডি, একটা ডি টু ডি, আরেকটা কি আছে ডি টু আপার যে রেজিস্ট্যান্স আছে, আপার রেজিস্ট্যান্স হয়ে সেটা যাইব।
তাহলে অবভিয়াসলি কারেন্ট কি করতো না, আপার রেজিস্ট্যান্স দিয়া যাইতো না, সে যাইবো কি ডি টু ডি। কেন? কারণ এটা কি শর্ট সার্কিটেড পাথ। তাহলে আমি কোন সময় স্যার শর্ট সার্কিট পাথ ভাবুন, যখন দেখুন দুইটা পয়েন্টের মধ্যে কি নাই, রেজিস্ট্যান্স নাই, উইদাউট রেজিস্ট্যান্স রোড আছে, তখনই আমি কি অ্যাপ্লাই করব, শর্ট সার্কিটেড পাথ অ্যাপ্লাই করব। আই হোপ সো ক্লিয়ার। শর্ট সার্কিট কোন সময়, কি পয়েন্ট, শর্ট সার্কিট কোন সময়, when there is a road which has no resistance, then at that situation I will apply short circuit। ঠিক আছে, দরকার লাগলে নোট করে রাখুন। short circuited path will be used when we have a path, when we have a path which one has no resistance। short circuited path will be used when we have a path which has no resistance। কোন একটা পাথের মধ্যে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে তখনই আমরা কি করব, ওই পাথটারে শর্ট সার্কিট করব। ঠিক আছে, এবং কারেন্ট কি করব, কারেন্ট উইল ফ্লো থ্রু দিস শর্ট সার্কিটেড পাথ। কারেন্ট কোনোদিনও কি করতো না, রেজিস্ট্যান্স পাথের থ্রুতে যাইতো না। আই হোপ সো ক্লিয়ার। তাহলে এবার এটা সিম্পলিফাইড করুন আমরা কিরকম ভাবে, এবার এটা যদি আমরা সিম্পলিফাই করতে চাই তাহলে কিরকম ভাবে করুন। আচ্ছা, এবার আমরা কি করুন, a to c আই আগে, a to c তার সিম্পলিফাইড ডায়াগ্রাম, a to c, দেন কি করুন c to d, d to r। ওকে, তাহলে c to d, d to e, তাহলে c to d, d to কত আছে, e আছে, শিওর নেই, কি করলাম, এই রেজিস্ট্যান্সটা নিছি আর এই রেজিস্ট্যান্সটা নিছি, দুটো রেজিস্ট্যান্স নিয়ে নিলাম, এখানে একটা রেজিস্ট্যান্স কত আছে আর, দেন দেখো সি থেকে ই পর্যন্ত কি আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে কি করুন সি থেকে ই, এখানে একটা রেজিস্ট্যান্স আমি নিয়ে নিলাম, দেন ই থেকে কই আছে বি, এখানে একটা রেজিস্ট্যান্স নিয়ে নিলাম, আর আছে এক্সট্রা রেজিস্ট্যান্স নাই তো, তাহলে কি হইলো, এদিকের পোরশন দিয়া কারেন্ট যাইতো না, এদিকের পোরশন দিয়া কারেন্ট যাইতো না, because it has short circuited path। ক্লিয়ার, কারণ কি আছে এখানে আমাদের কাছে শর্ট সার্কিটেড পাথ আছে। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ এখান দিয়েও যাইতো না, কিউ, কারণ because it has short circuited path। ফাইন, ক্লিয়ার। এখন তো তোমাদের কাছে ইজি, এই দুইজন কিরকম ভাবে আছে সিরিজে, 2r, এই 2r এর সাথে ar কিরকম ভাবে আছে প্যারালাল, আগের থেকে আমরা জানি, এখনো সমস্যা নাই। তাহলে প্যারালাল বাই করার প্রসেস কি, প্রোডাক্ট 2r into r divided by sum, sum কত আইব 3r, যাতে ডাউট আছে লাস্ট দিনের ক্লাসটা একটু দেখে নিও, r r ক্যান্সেল, তাহলে কত আইব 2/3, আর এটা কোনখান থেকে আইছে, মাঝখানের পোরশন থেকে আইছে, মাঝখানের পোরশন থেকে কত পাইলাম 2r/3, এই মাঝখানের জায়গা থেকে আইছে। দেন কি আছে, সামনে আর পিছনে কি আছে, দুইটা r আছে, তারা কি থাকবো, সিরিজে থাকবো, তিনজন, এই ভদ্রলোক, এই ভদ্রলোক আর এই ভদ্রলোক, তিনজন সিরিজে থাকবো। তাহলে অ্যাড করো, সিরিজ মানে অ্যাড, r plus 2/3r plus r
ইজ ইকুয়াল টু কত হবে এখানে 3 নিয়ে নাও, তাহলে এখানে কত আছে 3 প্লাস 3 প্লাস 8, সরি 2 প্লাস কত হবে 8r বাই 3, ফাইনাল आंसर 8r বাই 3। ক্লিয়ার? নোট ডাউন করো ফার্স্ট। ওভার চলো হয়েছে। নেক্সট একটা আমার ফেভারিট কোশ্চেন সলভ করো। ওকে, একটা আমার ফেভারিট কোশ্চেন সলভ করো। কথা না calculate the equivalent resistance, calculate the equivalent resistance across AB। এটা ওড়িশা জয়েন্ট এন্ট্রান্স আছে, তাড়াতাড়ি কথা না চুপচাপ সলভ করো। কোশ্চেন্স করাটা এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং এগুলো কিছু ইউনিক টাইপের কোশ্চেন্স। পরীক্ষা হলে তোমরা পাজল করবে এবং যেই লেগা এরকম টাইপের কোশ্চেন্স প্রায় সময় আজকাল নিটের মধ্যে এরকম ধরনের কোশ্চেন্স দিতাছে, একটা হিউজ গ্রুপ অফ কোশ্চেন্স এরকম থাকতাছে। তো ফুল ফোকাস করো, ফোকাস করে সেটা এখানে সলভ করো। ভেরি ইজি। তোমার কাছে হয়তো শো অফ করতেছে অনেক ক্রিটিক্যাল, বাট প্র্যাকটিক্যালি ভেরি ইজি। ওয়ান, এটা ওয়ান। তাড়াতাড়ি ফার্স্ট ডায়াগ্রাম ড্র হয়েছে, এবার এখান থেকে সলভ করো তাড়াতাড়ি, 2 মিনিট টাইম। কথা না কয়ে সেটা চুপচাপ সলভ করো, সিরিয়াস হো, ক্লাস 12 কিন্তু। আমি বারবার বলতেছি নিজের লাইফটা নিজে শেষ করো না।
তোমাদের যাদের এনএমটিএস আর জিএমটিএস আছে তাদের মানডেতে পরীক্ষা, কিন্তু এনএমটিএস জিএমটিএস 9 তোমাদের মানডেতে পরীক্ষা, ক্লাসও থাকবো পরীক্ষাও থাকবো। তো মোস্ট প্রবাবলি বিকালের দিকে পরীক্ষা থাকবো আর ক্লাস সকালের দিকে থাকবো। মানে এরকম হবে 11টা থেকে 1টা অবধি পরীক্ষা হইব, সরি 11টা থেকে 1টা অবধি ক্লাস হইব, দেন ধর একটু সময় গ্যাপ দিয়ে আসলে দেন তোমরা পরীক্ষা দেবে। তোমার आंसर 10 हो হয়েছে। ওকে, 1 মিনিট আমি চেক করে দেখতেছি। Yes, 10 ohm is the correct answer. Very good. The correct answer is 10 ohm. Let's check কিরকম ভাবে করব আমরা। আমরা লাস্ট দিনই কইছিলাম যে আমাদের কাছে একটা পোরশন আসলো যেটার নাম দিছিলাম আমরা ডেড এন্ড। ঠিক আছে, ডেড এন্ডের মধ্যে কি কইছিলাম, যেদিকে আমি যামু যদি দেখি কোনো কারণে ওই দিকে গেলে আমার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছতে পারতাম। আমার টার্গেট কি, এর থেকে কই যাম, বি তে যাম। আমার টার্গেট ইজ কি, আই হ্যাভ টু মুভ ফ্রম এ টার্মিনাল টু বি টার্মিনাল। এবার আমি এখানে এ টু বি যদি যাই তাহলে এখানের দিকে দেখো এই যে রাস্তাটা আছে এদিকে ঢুকলে কোনোদিন আমি কি করতে পারতাম না, বি তে পৌঁছতে পারতাম না। তাহলে এটা বাদ, কোনোদিন আমি এদিকে ঢুকলে বি তে পৌঁছতে পারতাম না, বাদ, বিকজ এটা ডেড এন্ড। এদিকে ঢুকলেও পৌঁছতে পারতাম না, বাদ, ডেড এন্ড। এটাও বাদ, ডেড এন্ড। এটাও বাদ, ডেড এন্ড। তাহলে যতগুলো পার্ট আছে এক্সট্রা ওই সবগুলো পার্ট কি হবে, বাদ যাবে। কিসের বেসিসে, অন দ্য বেসিস অফ ডেড এন্ড। ডেড এন্ড মানে কি, ডেড এন্ড মানে সিম্পল কথা, টার্গেট কি, এর থেকে কই যাবো, বি তে যাবো। যদি এমন কোন রোড আমার থাকে যেদিকে ঢুকলে পরে কোনো জায়গাতে বাড়িতে পারতাম না, সেম পাতি আমার ব্যাক করতে লাগবো, ওটারে আমরা কি করব, ডেড এন্ড করব। যদি ধরো কারেন্ট এখান থেকে আইসে এখানে আইলো, আইসার কারেন্ট কি করলো, এই পাতে গেলে পরে কিছু করতে পারবো, পারতো না, আবার কি করতে লাগবে, তাই রিটার্ন ব্যাক করে আইতে লাগবে। তো এমন পাতে কোনোদিনও কারেন্ট ট্রাভেল করতেই না, তাহলে ওইগুলো আমরা কি করি, ডেড এন্ড করি। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু পর্যন্ত? তাহলে ডেড এন্ড গুলো বাদ দিয়ে। এবার এখানে দেখো, এটার যে কোনো একটা নাম দিই আমি, এখানে নাম দিলাম সি আর এটার ধরো নাম দিলাম আমি ডি। তাহলে সি আর ডি এর মধ্যে যদি আমি অবজার্ভ করি কোনো রেজিস্ট্যান্স আছে নাই, তাহলে এটা অ্যাকচুয়ালি ডি পাওয়া যেত না। এটা আমার কি করতে লাগবে, সি পয়েন্টে করতে লাগবে। যেহেতু কোনো রেজিস্ট্যান্স নাই তাহলে আমি ডিফারেন্ট নাম দিব কেন, দুটোটা সি সি হবে। তাহলে এখানে এই যে পাথটা আছে এই পাথ দিয়ে কারেন্ট যেত না, বিকজ এটা কি শর্ট সার্কিটেড পাথ পায় লাইতাছে, তাহলে কারেন্ট এই পাথও চাইতো না। তাহলে এখানে কি আছে, বি আছে, এখানে এ আছে, এখানে ধরো আমি ডি নাম দিলাম, এখানে আমি এই নাম দিলাম। ক্লিয়ার? ঠিক আছে, যে যে ইম্পর্টেন্ট জাংশন পয়েন্টস গুলো আছে তাদেরকে আমি নাম্বারিং করলাম। ফার্স্ট ক্লিয়ার হয়ে গেল? এবার তার সলিউশন করতেছি। এবার তার সলিউশন কিরকম ভাবে হবে, প্রথমে আমি কি করব, এর থেকে কই গেছি, ডি তে গেছি, কত আছে 2। দেন ডি থেকে কই যাইতেছি, দেখো ডি থেকে আমি সি তে গেছি, একটা রাস্তাতে ডি টু সি গেছি, আরেকটা রাস্তাতে কি হইছে ডি টু ই, ই টু সি। আলটিমেটলি দুটোটার মধ্যে কি করতেছি, ডি থেকে সি তে যাইতেছে, একটা ভায়া রোড আর একটা ডাইরেক্ট রোড, ডি টু সি। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, ডি টু সি দিয়া দাও একটা, আর একটা ডি টু ই, ই টু সি, ডি টু ই, ই টু সি। ঠিক আছে, দেন এখানে কি থাকবো, সি টু বি। সি টু বি কত আছে 5, আর এখানে কত আছে 4 and 2, নিচে কত থাকবো 6। তাহলে আমরা এখান থেকে দেখতেছি কি এই দুইজন কিরকম ভাবে আছে সিরিজে, তাহলে এই দুইজন থেকে কত পাবো 6। তাহলে 6 আর 6 কি আছে, প্যারালালি আছে, 6 আর 6 প্যারালাল থাকলে কত আইবো 3। এখানে কত আছে 5, এখানে কত আছে 2। তাহলে ফাইনাল আনসার কত, কেন, কারণ এই তিনজন এবার কিরকম ভাবে থাকবো, সিরিজে থাকবো। এই তিনজন কিরকম ভাবে থাকবো, সিরিজ থাকবো। নোট ডাউন করো। স্নেহা শেষ। ওকে, কমপ্লিট।
নেক্সট হেডলাইন দিও। হ্যাঁ স্যার, হ্যাঁ এখন অবধি আমরা কোনো স্পেশাল টাইপে ঢুকছি না, যা আছে সব সিম্পল সার্কিট করতেছে। তারপরে ধরো আমরা ফোল্ডিং এ যাবো, সিমেট্রি যাবো। তো সিমেট্রি আর ফোল্ডিং হাতে গোনা 4-5টা সার্কিট আছে, দুটোটা মিলায় 4-5টা সার্কিট, ওই সার্কিট গুলো করলেই হয়ে যায়। তো ফোল্ডিং আর এটার মধ্যে বেশি একটা সমস্যা নাই। সমস্যা ম্যাক্সিমাম হয় গিয়ে সেটা ইনফাইনাইট ল্যাডার সার্কিট। ইনফাইনাইট ল্যাডার সার্কিটে মোটামুটি ধরে রাখো সব মিলায় সেটা প্রায় 8-10টার মতন করতে লাগে। 8-10টা করলে এডিএ এর থেকে বাইরে আইতো। বাইরে মেইনলি আয় গিয়ে সেটা দুইটা সার্কিট, সিম্পল সার্কিট আইবো বাইরে প্রচুর, আর এদিকে সেটা উইটস্টোন ব্রিজ সার্কিট। এই দুইটা সার্কিটই মোটামুটি বোঝা যায় না, এই দুইটা সার্কিটই প্রচুর টাইপস আছে, ঠিক আছে। আর বাকিগুলো যেটি ফোল্ডিং হাতে গোনা কয়েকটা আছে, সিমেট্রি হাতে গোনা কয়েকটা আছে, তারপর দিয়ে সেটা ইনফাইনাইট ল্যাডার ধরে রাখো মোটামুটি প্রায় 10টার মতন আছে। 10টা যদি আমরা করে নেই তাহলে আরামসে হয়ে যাবে। তো আমরা প্রত্যেকটা টাইপ সিরিজ যতগুলো আছে সবগুলোই করাবো, তো সবগুলোর একটা জায়গাতে রাখবো, ঠিক আছে। আমরা প্রথমে যতগুলো সার্কিটস আছে সবগুলো সার্কিটস আগে শেষ করব। সার্কিট শেষ করার পর দেন আমরা যাবো থিওরিটিক্যাল ডেসক্রিপশনের মধ্যে। থিওরিটিক্যাল ডেসক্রিপশন সাইরা দেন আমরা ঢুকব কেসিএল কেভিএল। কেসিএল কেভিএল অবধি হয়ে গেলে পরে দেন আর কিছু বাকি নেই, সিম্পল জিনিস আরামসে হয়ে যাবে। ওকে নেক্সট, এখানে হেডলাইন দাও ফাইনাইট ল্যাডার সার্কিট। খুব ইজি প্যাটার্ন এটা। ফাইনাইট ল্যাডার সার্কিট। ফাইনাইট ল্যাডার সার্কিট অ্যাকচুয়ালি কি? ল্যাডার দেখতে কিরকম ধরনের থাকে? ল্যাডার এরকম ধরনের থাকবো, ঠিক আছে। তো সার্কিটটাও দেখতে এরকম টাইপের, ঠিক আছে। সার্কিটটাও দেখতে এরকম টাইপের হয়, তো এটারে আমরা কই এরকম টাইপের। তো এরকম ধরনের সার্কিট গুলোরে আমরা কই ফাইনাইট, যদি এখানে ফাইনাইট নাম্বারস অফ টার্মস থাকে, ঠিক আছে। এটারে কই ল্যাডার সার্কিট, এবং তার মধ্যে ফাইনাইট নাম্বারস অফ টার্মস থাকলে তাদেরকে আমরা কই ফাইনাইট ল্যাডার সার্কিট। আচ্ছা, এটা কই পাওয়া যায়? নরমালি আমরা দেখি প্রায় সময় কোনো না কোনো সময় ব্যাটারি দেখছো না, ওই গাড়িটারি যে ব্যাটারি গুলো থাকে বা নরমালি, তো ওই সমস্ত ব্যাটারি গুলোর মধ্যে দেখবে কি কম্পার্টমেন্ট থাকে, এমন ধরনের কতগুলো কম্পার্টমেন্ট থাকে। তো এই কম্পার্টমেন্ট গুলো দেখতে অনেকটা কিসের মতন লাগে? ল্যাডার স্ট্রাকচারের মতোই লাগে, ঠিক আছে। তো ল্যাডার সার্কিট বেসিক্যালি ব্যাটারি সার্কিট থাকে, বা ওই ব্যাটারি সার্কিট টাইপসের কিছু সোর্স সার্কিট থাকে, বা এমনও কিছু সার্কিট বানানো হয়, ঠিক আছে। তো এরকম ধরনের সার্কিট গুলোকে আমরা কই ল্যাডার সার্কিট। ওকে ক্লিয়ার? যদি তার মধ্যে ফাইনাইট টার্মস থাকে তাহলে ফাইনাইট, যদি তার মধ্যে ইনফাইনাইট টার্মস থাকে তাহলে তারে আমরা করব ইনফাইনাইট ল্যাডার সার্কিট। দ্যাট ইজ শুধুমাত্র এতটুকু ডিফারেন্স। যদি ফাইনাইট টার্মস থাকে দেন ইট ইজ নোন অ্যাজ ফাইনাইট সার্কিট, ফাইনাইট ল্যাডার সার্কিট। ইনফাইনাইট টার্মস থাকে তাহলে তারে আমরা করব ইনফাইনাইট ল্যাডার সার্কিট। ওকে, এতটুকু, এছাড়া আর অন্য কিছু নেই। তাহলে চলো আমরা এখান থেকে সলভ করি। স্টার্ট, এখানে একটা স্টার মার্ক দিয়ে লেখো। ফর দ্য কেস অফ finite ladder circuit, for the case of finite ladder circuit, the calculation should be started. For the case of finite ladder circuit, the calculation should be started. For the case of finite ladder circuit, calculation should be started at the opposite terminal. Calculation should be started at the opposite terminal, at the opposite terminal of the source terminal, at the opposite terminal of the source terminal. এবার ব্র্যাকেট দাও, সোর্স টার্মিনাল বলতে কি কইছে? ব্র্যাকেট দিয়ে সেটা that is the point, sorry, that is the terminals with respect to calculate the equivalent resistance. That is the terminals with respect to calculate the equivalent resistance. মানে কি? ধরো
এরকম ভাবে একটা কিছু দিলাম, ঠিক আছে। এবার কার কার মধ্যে বাইর করতে হয় আমাদেরকে, অ্যাক্রস এবি বাইর করতে হয়, ঠিক আছে। তাহলে অ্যাক্রস এবি বাইর করতে হলে ক্যালকুলেশন কোনখান থেকে স্টার্ট করুন, কোন দুটো টার্মিনালস এর রেসপেক্টে বাইর করতে হইছে, এ আর বি। ক্যালকুলেশন কোনখান থেকে হইছে স্টার্ট করুন, অপোজিট থেকে। তাহলে এ বি কোন দিকে, লেফট হ্যান্ড সাইডে, বাইর করুন কোন দিক থেকে বা ক্যালকুলেশন শুরু করুন কোন দিক থেকে, রাইট হ্যান্ড সাইড থেকে। বুঝতে পারছো বিষয়টা? যেখানে তোমার যখনই তুমি দেখবা ফাইনাইট লেটার আই করছে, এটা টেকনিক একটাই, চিনতে তো কোনো সমস্যা হতো না, কারণ ফাইনাইট লেটার কি পিওরলি একটা ইউনিক স্ট্রাকচার, লেটারের মতো নেই, তার মধ্যে কোনো ভেরিয়েশন কিছু হতো না, এটা ইউনিক স্ট্রাকচার। তাহলে ফাইনাইট লেটারের মধ্যে কি হইতাছে, যে দুটা পয়েন্টের রেসপেক্টে বাইর করতে হইছে, আমার ক্যালকুলেশন স্টার্ট করতে লাগবে কোনখান থেকে, জাস্ট অপোজিট টার্মিনাল থেকে আই হ্যাভ টু স্টার্ট দ্য ক্যালকুলেশন। ক্লিয়ার? এবার এখানে ধর আমি নাম বলে দিতেছি, 2 শব্দের মধ্যে ওহম থাকবে, ওকে। তো এখানে কত আছে, 2 2 2, দেন ধরো 6 4, ওকে। তাহলে এখান থেকে আমাদেরকে সার্কিটটা দিয়ে দিছে, আমি সার্কিটটা একটু বড় করে দিতেছি। We have to calculate the equivalent resistance across AB. We have to calculate the equivalent resistance across AB. তো obviously আমরা স্টেটমেন্ট কি দিয়েছিলাম, যেখান থেকে বাইর করতে বলবো, we have to calculate the equivalent resistance just from the opposite terminals, just from the opposite terminal। আমাদের opposite terminal থেকে কি করতে লাগবে, ক্যালকুলেশনস স্টার্ট করতে লাগবে। ইজ ইট ক্লিয়ার? না ডাউট আছে কোনো জায়গাতে? ফাইন। এবার এখানে দেখো নাম্বারিং করে লাই একবারে, ওকে ফাইন। তাহলে এখানে ধরো একটা নাম্বারিং দিলাম, সি ডি ই এফ জি এইচ। প্রথম দিকে এগুলোর মধ্যে নাম্বারিং করতে লাগতেছে, পরে দেশের আস্তে আস্তে এক্সপার্ট হয়ে গেলে দরকার লাগে, ঠিক আছে। বাট আমি একটাই কথা কইতাছি, প্রথম দিন থেকে যেটা কইতাছি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ইজি লাগবো, আজকের থেকে প্রায় 4-5 দিনের মধ্যে ইজি লেগে যাবে, কিন্তু ল্যাক অফ প্র্যাকটিস ডাউন করায় দেবে। কারণ যেরকম ভাবে আমি তোমাদেরকে বলছিলাম ওয়ান ডাইমেনশনাল মোশন প্রথম যখন করতে ইজি লাগবে, দেন যখন এটা টাচ মানে করা যখন বন্ধ করে দিছে, একটা সার্টেন টাইম গেছে, তখন থেকে কিন্তু এমন অবস্থা হচ্ছে এটা রাউন্ড পার মিলে না, ঠিক আছে, ভুলা জায়গা বা প্রবলেম হয়। সেম টু সেম কিন্তু এটা, এই কারণে আমি সবার আগে করা যাচ্ছে এটা, যাতে প্র্যাকটিস করতে পারো। তো আগে হয়েছে তারপরে আমি এটা করলাম না, তাহলে কিন্তু নেগেটিভ পয়েন্ট আয় করবে, ওকে। তো এখানে দেখো আমি আর এই দুটো পয়েন্টের নাম্বারিং ক্লাস না কি লিখা, জামু কই জি থেকে ইচ্ছে, ঠিক আছে। এইদিকে কতগুলো দিলেও কি ঘুরাই তো কই আমু, জি থেকে ইচ্ছে তো আমু আমি, বুঝতে পারছি নি। এখানে যদি আমি ধরো দিও, তাহলে কি আছে, এই যে তিনটা ভদ্রলোক আছে, তিনজন কিরকম ভাবে আছে, সিরিজে তো কানেক্টেড আছে, ঠিক আছে না, কারণ তারাও কার কার মধ্যে লাগানো আছে, জি আর এইচ এর মধ্যে। জি আর এইচ এর মধ্যে একটা ডাইরেক্ট আছে 6, আর জি আর এইচ এর মধ্যে আরেকটা কি আছে 2 2 2, তিনটা কিরকম ভাবে আছে, কানেক্টেড আছে। ক্লিয়ার? তাহলে তিনজনকে একসাথে মিলাইলে কত পাইবা, 6 পাইবা, ঠিক আছে। এরকম টাইপের সার্কিট গুলো নরমালি মুখে মুখে করা যায়, যদি দেখো ভালো করে প্রসেসটা দেখো। 2 2 2 6 আছে, তিনটা 2 আছে 6, এই 6 মানে এখান থেকে তাহলে কত আইতাছে, এখান থেকে তাহলে কত আইতাছে 6 আইতাছে,
এই 6 আর এই 6 কি রকম ভাবে আছে প্যারালাল আছে ফাইন প্যারালাল থাকলে তাহলে এখান থেকে আমরা কত পাবো 3 শেষ তাহলে এবার এখানে কত হয়ে যাবে 3 বইব এই 4 3 3 তারা তিনজন কেমনে আইবো সিরিজ আইবো তাহলে 4 + 3 + 3 কত আইছে 10 এই 10 তাহলে এখান থেকে আসছে 10 এই 10 আর এই 10 কি রকম ভাবে আছে প্যারালালি তাহলে আইবো কত 5 ফাইন এই 5 তাহলে এখানে বললো 5 এই 5 এই 2 এই 1 এই তিনজন কি রকম ভাবে আছে সিরিজ আছে তাহলে 5 2 1 তাহলে কত আইবো 8 আইবো এই 8 আর এখানে 8 কি রকম ভাবে আছে প্যারালালে আছে তাহলে 8 আর 8 থেকে মিলায় কত আইবো 4 আইবো শেষ তাহলে এখানে আলটিমেটলি বলতেছে কত 4 তার সাথে আছে কত 1 তার সাথে আছে কত 2 তাহলে এই তিনজন কি রকম ভাবে আছে সিরিজে 4 + 1 5 5 + 2 7 তাহলে R equivalent is equal to কত আছে 7 ওহম ক্লিয়ার খুব ইম্পর্টেন্ট কোশ্চেনস ফর নিট ক্যান্ডিডেটস স্টেপ বাই স্টেপ লিখতে গেলে প্রচুর সময় যায় আর যদি কনসেপ্ট ইউজ করে করো তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি আবার কয়ে দিচ্ছি যাদের ডাউট আছে আমি তাদের জন্য বলতে যারা পারছো তো খুব ভালো কথা আমি এখান থেকে স্টার্ট করতেছি একদম প্রথম থেকে স্টার্ট করতেছি কারণ যেদিকে বাইর করতে কইছে তার উল্টা দিক থেকে স্টার্ট করতে লাগবে তাহলে এদিকে কি দেখতেছি 2 2 2 তিনজন কিরকম ভাবে আছে সিরিজে 2 + 2 + 2 কত 6 এখানে 6 আর এখানে অলরেডি আছে কত 6 6 আর 6 কিরকম ভাবে আছে প্যারালাল থাকলে কি হইব 3 আইবো 6 আর 6 আমরা জানি কি যতগুলো রেজিস্ট্যান্স ইকুয়াল থাকবে এত ডিভাইডেড বাই কি আছে নাম্বার অফ রেজিস্টার্স তাহলে এখানে কত আছে 6 6 আছে দুইটা আছে কত দুইটা তো তাহলে 6 ওইসে গিয়ে সেটা আর এর ভ্যালু আর n কত আছে 2 যেহেতু দুইটা আছে তাহলে 6/2 3 তাহলে এখানে কত বসাইতাছি 3 বসাইলাম দেন এই 3 এখানে আমরা বসাইতে পারতেছি সবটা বাদ দিয়া এই সবটা বাদ দিয়া কত বসাইতে পারি এখানে 3 বসাইতে পারি ইকুইভ্যালেন্ট তো এই সবটার জায়গাতে কি বসাইতে পারি 3 দেন এই 3 আর এই 4 কি রকম ভাবে থাকবো তারা তিনজন সিরিজে থাকবো সিরিজে থাকলে কি হবে 3 + 3 6 6 + 4 10 ওই 10 লিখলাম এখানে 10 আছে তার সাথে এখানে তারা কি দিয়ে রাখছে 10 দিয়ে রাখছে তো 10 আর 10 কি হয়ে যাবে সেম আগের মতন প্যারালাল তাহলে 10 আর 10 থেকে কত আইবো 5 আইবো অর্ধেক হয়ে যাবে 5 আইবো এই 5 এখানে বসাই দিলাম দেন কি আছে 5 2 আর কত আছে 1 তাহলে 2 5 আর 1 তিনজন কি রকম ভাবে আছে সিরিজে আছে তাহলে কত আইবো তাদের থেকে 8 5 + 1 6 6 + 2 8 তাহলে 8 এখানে আয় পড়তেছে আর এইদিকে অলরেডি আগের থেকে দিয়ে রাখছে কত 8 দিয়ে রাখছে তাহলে 8 + 8 সরি 8 আর 8 প্যারালালে আছে তাহলে আইতেছে কত 4 বাস এই 4 এখানের 1 আর এখানের 2 তারা তিনজন কি রকম ভাবে আছে সিরিজে আছে শেষ তাহলে আমার आंसर কত আইতেছে 1 + 4 6 5 + 2 7 তাহলে ফাইনাল आंसर is how much 7 ohm so what is the value of the equivalent resistance of the provided circuit 7 ohm resistance is the equivalent resistance of the provided circuit I hope so clear ঠিক আছে ফাইনাইট সার্কিট যেটা আছে ফাইনাইট সার্কিটের মধ্যে আমাদের তেমন বেশি একটা কিছু প্রবলেম নাই ফাইনাইট সার্কিটের মধ্যে আমরা সমস্ত কিছু ক্যালকুলেশনস কোনখান থেকে করব ফাইনাইট সার্কিটের মধ্যে আমরা সমস্ত কিছু ক্যালকুলেশনস করুন গিয়ে সেটা যে টার্মিনালের রেসপেক্টে বাইর করতে গেছে তার জাস্ট অপোজিট জায়গা থেকে আমাদেরকে ক্যালকুলেশনস করতে লাগবে দ্যাটস ইট এর থেকে বেশি আর কিছুই না ঠিক আছে ক্লিয়ার নেক্সট হেডলাইন দাও ব্যালেন্সড Wheatstone bridge ফাইনাইট সার্কিট আমরা করামো আরো দুই তিনটা তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে এখন একটু পরে করামো সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমাদের ম্যাক্সিমাম স্কুলের পরীক্ষাতে ম্যাক্সিমাম পরীক্ষাতে এন্ট্রান্স টাইপের পরীক্ষাতে যেগুলো দেয়া রাখে এটা হচ্ছে কি সেটা ব্যালেন্সড Wheatstone bridge ব্যালেন্সড Wheatstone bridge ঠিক আছে এটার থিওরিটিক্যাল পোরশনও আছে আমাদের পরীক্ষাতে তো আমরা থিওরিটিক্যাল পোরশন এখন ঢুকতাম না
যতটুকু দরকার ততটুকুই আমরা করাবো। অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের এপ্রিল মাসের লাস্টের দিকে একটা প্র্যাকটিক্যাল থাকবে, ওই প্র্যাকটিক্যালটাও এই হুইটস্টোন ব্রিজের ব্যালেন্স প্রপার্টির উপর বেস করেই থাকবো প্র্যাকটিক্যাল। এটা এপ্রিল মাসের লাস্ট উইকের দিকে আমি করাবো, তোমাদেরকে ডেট করে দেবো কবে করাবো। তোমাদের কিন্তু ক্লাস 11 স্ট্যান্ডার্ডে তেমন ধরনের কোনো প্র্যাকটিক্যাল ছিলই না ফিজিক্সের। যা প্র্যাকটিক্যাল ছিল ম্যাক্স টু ম্যাক্স 15 to 20 মিনিটসের প্র্যাকটিক্যাল ছিল। আর 12 স্ট্যান্ডার্ডে তোমাদের যে প্র্যাকটিক্যালস গুলো থাকবো, 12 স্ট্যান্ডার্ডে তোমাদের প্র্যাকটিক্যালস গুলো যথেষ্ট ভালো বড় এবং সবগুলো স্কুলে মোটামুটি 8টা প্র্যাকটিক্যাল করায়, 4টা ইলেকট্রিক্যাল প্র্যাকটিক্যাল, 4টা নন ইলেকট্রিক্যাল প্র্যাকটিক্যাল, ঠিক আছে, টোটাল 8টা প্র্যাকটিক্যাল করাইবো। আর অ্যারাউন্ড 6টার থেকে 8টার মতন অ্যাক্টিভিটি লেখাইবো। দেন কোন স্কুলে অ্যাক্টিভিটি একটা লিখতে দেয় পরীক্ষার সময়, তো অ্যাক্টিভিটির লগে আমার কোনো কানেকশন নাই, অ্যাক্টিভিটি পিউরলি স্কুল অথরিটি দেখবে, অ্যাক্টিভিটির লগে আমার কোনো কানেকশন নাই, কারণ আমি অ্যাক্টিভিটি করালে এটা অ্যালাউড না। অ্যাক্টিভিটি পিউরলি স্কুল অথরিটি দেখে এটার লগে কোনো কিছু না, জাস্ট এটা পড়তেও লাগবে না পরীক্ষার সময়, অ্যাক্টিভিটি শুধু লিখতে লাগে, বাস লেখা দিয়ে দিবা। প্র্যাকটিক্যাল তোমাদের করতে লাগবে, তো প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট কিরকম ভাবে ইউজ করতে লাগে, কোনটার কি ইম্পর্টেন্স, যা যা আছে ফুল ডিটেইলস ডিসকাশনস আমি দিয়া দেব এবং করাইও দেবো সবগুলো প্র্যাকটিক্যালস। তো এটা নিয়ে চিন্তা করা। ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে, তাহলে চলো ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ আমরা শুরু করি। ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ দেখতে কিরকম ধরনের হবে এটা আমরা একটু দেখি, আগে ডায়াগ্রামটা দেখি। এখানে নোট ডাউন করো, এই সার্কিটটা ড্র করো আগে। এটি হচ্ছে কি অ্যাকচুয়ালি হুইটস্টোন ব্রিজ সার্কিট। এই সার্কিটটি হচ্ছে মেইনলি হুইটস্টোন ব্রিজ সার্কিট, এবং আমাদেরকে এই হুইটস্টোন ব্রিজ সার্কিটের উপর বেস করেই কোশ্চেন্স বেশি জিজ্ঞেস করবে। হুইটস্টোন ব্রিজ সার্কিট দেখা কেমনে বুঝবো তার একটা ইজিয়েস্ট ট্রিক দিয়া দেব, ওই ইজিয়েস্ট ট্রিকটা খাতার মধ্যে লেখা রেখে সবথেকে বেশি জরুরি। ওকে, হুইটস্টোন ব্রিজ সার্কিট। এবার এটার মধ্যে একটা কন্ডিশন থাকে যেটা আমরা কইছি ব্যালেন্সড কন্ডিশন। যদি ব্যালেন্সড কন্ডিশন হয় তাহলে আমরা এক ধরনের সলিউশন করব, যদি আনব্যালেন্সড কন্ডিশন হয় তাহলে আরেকভাবে আমরা সলিউশন করব। ব্যালেন্স কন্ডিশনে কি হতে লাগবে, P by Q is equal to R by S। ব্যালেন্স কন্ডিশনে কি হতে লাগবে, P by Q is equal to R by S। এই রেশিওটা উপরের দুটো রেজিস্ট্যান্সের রেশিও, নিচের দুটো রেজিস্ট্যান্সের রেশিও ম্যাচ করতে লাগবে, ঠিক আছে। যদি উপরের দুটো রেজিস্ট্যান্সের রেশিও আর নিচের দুটো রেজিস্ট্যান্সের রেশিও ম্যাচ করে তাহলে তারে আমরা কোনো ব্যালেন্সড কন্ডিশন। ওকে, তাহলে আনব্যালেন্সড কন্ডিশন কি হবে, সিম্পল ভাবে unbalanced condition কি হবে, P by Q is not is equal to R by S। P by Q is equal to R by S, তাহলে সেটা আমরা করতেছি কি, সেটা ব্যালেন্সড কন্ডিশন। P by Q is not equals to R by S, তাহলে আমরা করতেছি আনব্যালেন্সড
কন্ডিশন। ঠিক আছে, ক্লিয়ার? এখানে জি যে পার্টটা দেওয়া হয়েছে, এখানে একটা মাঝখানে দেওয়া হয়েছে নি জি, ঠিক আছে, এটার একটু অ্যারো মার্ক দিয়ে লেখা রাখো। জিটা বেসিক্যালি গ্যালভানোমিটারে বোঝানো হয়, জিটা বেসিক্যালি গ্যালভানোমিটারে বোঝানো হয়। আচ্ছা, গ্যালভানোমিটার জিনিসটা কি? তোমরা ক্লাস 9 স্ট্যান্ডার্ড থেকে বা 10 স্ট্যান্ডার্ড থেকে পাইছো দুইটা জিনিসের নাম। একটা অ্যামিটার কারেন্ট মেজার করে, একটা ভোল্টমিটার ভোল্টেজ মেজার করে, আরেকটার নাম গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের কাজ কি? সে কারেন্টের ডাইরেকশন জাস্টিফাই করে। গ্যালভানোমিটার এই যে পার্টটা আছে, এই পার্টটার নাম কি? এই পার্টটার নাম এসে গিয়ে সেটা গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার কি কাজে লেগে লাগানো হয়? Galvanometer is used to identify the direction of flow of current. To identify the direction of flow of current. Galvanometer basically কিসের জন্য ইউজ করা হইতাছে? কারেন্ট যেটা আছে সেই কারেন্টের ডাইরেকশনটা কোন দিকে, সেই কারেন্টের ডাইরেকশনটারে জাস্টিফাই করতেছে। হ্যাঁ, কারেন্টটা রাইট হ্যান্ড সাইডে ফ্লো হইতাছে না, কারেন্টটা লেফট হ্যান্ড সাইডে ফ্লো হচ্ছে, ওই জিনিসটা আমরা বুঝি। ঠিক আছে, এবার এখানে আরেকটা জিনিস নোট করে রাখো। At balanced condition, potential at C point is equal to potential at D point. কি কথা স্যার? ব্যালেন্সড কন্ডিশন যখন হইব, সেই ব্যালেন্সড কন্ডিশনে কি থাকতেছে? সি পয়েন্টের পোটেনশিয়াল আর ডি পয়েন্টের পোটেনশিয়াল কি হতে লাগবে? সেম টু সেম। The potential at a point C and the potential at a point D should be equal. ঠিক আছে, ওকে, ক্লিয়ার? এটা কোন সময় হইতাছে? ব্যালেন্সড কন্ডিশন। When the situation is in balanced condition, in that particular condition, what will be the situation? The potential at the point C is equal to the potential at the point D. Okay? যদি এরকমটা হয় তাহলে কি হইতাছে? এরকমটা হইলে কি হইব? Then no current will flow through গ্যালভানোমিটার। এরকম সিচুয়েশনে কি হইব? যেহেতু পোটেনশিয়াল সেম, আমরা জানি পোটেনশিয়াল সেম হলে কি হতো না? কারেন্টে যেত না। আমরা জানি কি পোটেনশিয়াল যদি সেম সেম হয় দেন কারেন্ট উইল নেভার ফ্লো। তো এখানেও এটাই হইতাছে, কারেন্ট কি হইতাছে? যাইতাছে না। কারেন্ট কি করতো না? কারেন্ট কোনোভাবেই সি পয়েন্ট থেকে ডি পয়েন্টের মধ্যে ফ্লো হতো না। কিসের কারণে হতো না? বিকজ দুটোটা পয়েন্টের পোটেনশিয়াল কি আছে? সি আছে। এই সমস্ত কন্ডিশনস গুলো ভ্যালিড হইব কোন সময়? ভ্যালিড হইব যদি সেটা ব্যালেন্সড কন্ডিশন হয়। আর ব্যালেন্সড কন্ডিশন তখনই হইব যদি কি হয়? পি বাই কিউ, মানে উপরের দুটো রেজিস্ট্যান্সের রেশিও নিচের দুটো রেজিস্ট্যান্সের রেশিও সমান সমান হয়। যদি হয় তাহলে গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট যেত না, আর কারেন্ট না যাওয়া মানে কি? তা উই ক্যান নেগলেক্ট দিস পজিশন। তাহলে এখানে সি আর ডি এর মাঝখানে যে রেজিস্ট্যান্সটা আছে, ওই রেজিস্ট্যান্সটা আমরা তখন কি করতাম? কারেন্ট যেতেছে না, তাহলে ক্যালকুলেশনে আনার দরকার নাই, তাহলে কি করতে পারো? বাদ দিয়ে দিতে পারো। So we can easily cancel the G portion when the bridge is balanced. ঠিক আছে, তো নোট করে রেখা দাও এখানে। So we can cancel the resistance G. So we can cancel the resistance G when the bridge is
balanced. So we can cancel the resistance G. We can cancel the resistance G when the bridge is what? Balanced. যদি ব্রিজটা ব্যালেন্সড থাকে তাহলে আমরা কি করতে পারো এই জিনিসটারে ক্যান্সেল আউট করতে পারো। ওকে, নোট ডাউন করে নাও যা যা জিনিস আছে। ফার্স্ট স্পিড, কোনখানে ডাউট থাকলে সাথে সাথে কইও। Okay, fine. Next, এবার এখানে লেখো how can you understand the bridge is Wheatstone or not? How can you understand the bridge is Wheatstone or not? ঠিক আছে, স্পেশাল ট্রিটমেন্ট দেয় সেল নরমালি বুঝছি না তাহলে আলাদা একটা কন্ডিশন দিছে গেলে কইতাছি how can you understand the bridge is Wheatstone or not? এবার তোমার আনসারটা বলছি যে এটা একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স এর আন্ডারে আনা হয়েছে এখানে। দেখো সমস্যাটা কি, সমস্যাটা সেই জায়গা। ধরো আমি আপাতত কইলাম যে এটা Wheatstone ব্রিজ না, ধরো আমি আপাতত এটা নিয়ে সেটা কোনো কিছুই জানি না, আমি কোনো কিছুই জানি না এটা নিয়ে সেটা। এবার প্রথম প্রবলেম কি, এই দুটোটা স্টার্ট কইছে একই জায়গা থেকে স্টার্ট হইছে, ঠিক আছে? তারপরে সি আছে এখানে। এখন তুমি আমার এদরা বোঝাও, এরকম ধরনের সিচুয়েশন যদি হয় তাহলে আমি কারেন্টরে ভাবতেছি কারেন্ট আইছে, টেম্পোরারি ভাবলাম কারেন্ট আইছে, কই আইছে কারেন্ট? এখানে আইছে। দেন একটা পার্ট অফ কারেন্ট কই যাইবো? এদিকে যাইবো, আরেকটা পার্ট অফ কারেন্ট এদিকে যাইবো, শেষ গেল। ধরো আই কারেন্ট আইছে, এখানে কারেন্ট কত আইছে? I1 আইছে, এখানে কারেন্ট কত আইছে? I2 আইছে। ওকে, তাহলে এই রেজিস্ট্যান্স দুটোটা আমার নিতে লাগবে। নেক্সট প্রবলেম কি, সি তে গিয়া সেটা কারেন্ট কি এদিকে যাইবো না কারেন্ট এদিকে আইবো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? জানো না তো। প্লাস রেজিস্ট্যান্সের কথাই যদি আমি কই, এই দুটোটার সাথে এটা কি রকম ভাবে আছে, কি এই দুটোটা সিরিজে নাকি এই দুটোটা সিরিজে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? কোনো ক্লিয়ার কনক্লুশন তুমি দিতে পারবা? আর আমি যদি কই এই দুটোটা সিরিজে, তাহলে তুমি কইতে পারো স্যার এই দুটোটা সিরিজে না, কি লিগা? তোমার কোনো আনসার আছে? নাই তো। তার মানে কি এটা কি হইতাছে? একটা প্রবলেমেটিক সিচুয়েশনে দাঁড়াইছে। তো এরকম ধরনের জায়গাতে আমরা কারে নিয়ে আইতাছি? Wheatstone এরকম ধরনের সার্কিটের মধ্যে কইছে যে এটার মধ্যে সমস্যার কিছু না, একটা স্পেশাল ফরম্যাট আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? তো Wheatstone শুধু কি করছে? ব্যালেন্সড সিচুয়েশন নিয়ে ডিসকাস করছে, আনব্যালেন্সড নিয়ে ডিসকাস করতে পারছে না। পরবর্তী সময়ে ডিফারেন্ট সায়েন্টিস্টরা আনব্যালেন্সের জন্য একটা সলিউশন বাই করে দিয়েছে, যেটা আমরা দুইভাবে করতে পারি। আনব্যালেন্সড হলে একটা আমরা করতে পারি KCL KVL লাগাই সেটা, আর যদি KCL KVL তখন লাগামো যদি আমার কাছে সোর্স দেওয়া থাকে। বারবার বলতেছি KCL KVL তখন লাগাবো যখন আমার দ্বারা সোর্স দিয়া দিবে। যখন আমার দ্বারা সোর্স দিত না ওই সময় আমি কি করব? ওই ডেল্টা টু স্টার কনভার্সনের মধ্যে যামু, গিয়ে সেটা ওইখান থেকে
রেসলিউশন করে আনি। ওকে, তো করাবো এগুলো আমরা। তো যেহেতু প্রথম দিকে আনব্যালেন্সড একটু ক্রিটিক্যাল, এটা পরে করতেছি, আগে আমরা ব্যালেন্সড নিয়ে চিন্তা করতেছি। ঠিক আছে, ফার্স্টে আমার আগে বুঝতে লাগবো আমি কেমনে বুঝুন যে এটা ব্যালেন্সড, সরি আমি কেমনে বুঝবো এটা আদৌ হুইটস্টোন ব্রিজ কিনা। কারণ সবসময় হুইটস্টোন ব্রিজ এমন ধরনের দেখায় তো না, অনেক ডিফারেন্ট টাইপের, অনেক ভার্সেটাইল টাইপের হুইটস্টোন ব্রিজ দেখা। ঠিক আছে, তো আমি কেমনে বুঝবো? এখানে একটাই রাস্তা আছে হুইটস্টোন ব্রিজ বোঝার কি, যে দুইটা পয়েন্টের মধ্যে আইডেন্টিফাই করতে গেছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। কি, যে দুইটা পয়েন্টের মধ্যে আইডেন্টিফাই করতে গেছে, কোন দুইটা পয়েন্টের মধ্যে আইডেন্টিফাই করতে গেছে? আইডেন্টিফাই করতে গেছে কোন দুইটা পয়েন্টের মধ্যে? আইডেন্টিফাই করতে গেছে এ আর বি পয়েন্টের মধ্যে। ঠিক আছে, তাদেরকে ইমাজিনারি ভাবে জয়েন করো, তাদেরকে ইমাজিনারি ভাবে জয়েন করো, টান দিয়ে জয়েন করার দরকার নেই, হাইপোথেটিক্যালি তাদেরকে জয়েন করো। যে দুটো পয়েন্টের রেসপেক্টে বাইর করতে কইছে ওই দুটো পয়েন্টে হাইপোথেটিক্যালি জয়েন করো। ওকে, জয়েন্ট করলে পরে দেখো ওই জয়েনিং লাইনকে কেউ ইন্টারসেক্ট করতেছে। কথাটা কি কইছে? যে দুটা পয়েন্টের রেসপেক্টে আইডেন্টিফাই করতে কইছে ওই দুটা পয়েন্টে হাইপোথেটিক্যালি জয়েন্ট করো বা ইমাজিনারি জয়েন্ট করো। ইমাজিনারি ভাবে জয়েন্ট করার পর দেখো ওই জয়েনিং লাইনটার, ওই হাইপোথেটিক্যাল জয়েনিং লাইনটার কেউ ইন্টারসেক্ট করতেছে। যেরকম ভাবে এখানে এবি জয়েন করছি, সেই হাইপোথেটিক্যাল জয়েনিং লাইনকে সিডি কি করতেছে? ইন্টারসেক্ট করতেছে। যদি করে দেন ইট ইজ হুইটস্টোন ব্রিজ, যদি না করে দেন ইট ইজ নট হুইটস্টোন ব্রিজ। ক্লিয়ার? কথাটা কি, যে দুটা পয়েন্টের রেসপেক্টে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে কইছেন তাদেরকে একটা ইমাজিনারি লাইন দিয়া জয়েন্ট করো। ওই ইমাজিনারি লাইনে যদি কোন একটা থার্ড রেজিস্টার ইন্টারসেক্ট করে, কাটে, তাইলে তারে আমরা কি করব? হুইটস্টোন ব্রিজ করব। ইফ any third resistor will not intersect that imaginary line, then this circuit is not Wheatstone bridge circuit. তো এখানে কি লিখছো? How can we understand the circuit is Wheatstone bridge or not? এখানে লেখো first we have to join through an imaginary line to the first and last terminal of the provided circuit, and if another resistance intersect that hypothetical joining line, and if another resistance intersect that hypothetical joining line, then the provided circuit is Wheatstone bridge circuit. যদি intersect করে তখন তাহলে আমরা কি করব? The provided circuit is Wheatstone bridge circuit. I hope so clear. সমস্যা নাই আশা করি। ঠিক আছে, নেক্সট আমরা একটা কোশ্চেন সলভ করতেছি। আশা করি এরকম ধরনের সার্কিট আমরা আগেও করছি। ঠিক আছে, বাট এটা আমরা করছি না। আগে যেগুলো ছিল এগুলোরে আমরা কি করছিলাম? একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করে রাখছিলাম।
বাট এখন কি হয়েছে স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করছে না, মাঝখানে তাদের মধ্যে কি করছি রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। এবার আমার এখান থেকে বাইর করতে লাগবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ধরো আর আর সবটি আরই দিয়ে রাখলাম, আপাতত সবগুলো আর আর দিয়ে রাখলাম। কি বাইর করতে হয়েছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাইর করতে হয়েছে কার মধ্যে অ্যাক্রস এবি। ফাইন, কেমনে সলিউশন, ঠিক আছে। তাহলে এরকম টাইপের কটা কোশ্চেন পাইতাছি আমরা এখন অবধি? দুইটা কোশ্চেন আগেই পেয়ে গেছি। এটা কি 3rd নাম্বার কোশ্চেন? এরকম ধরনের দুইটা কোশ্চেন আগেই পেয়ে গেছিলাম, মনে আছে? ফার্স্ট ক্লাসেই করাইছিলাম, লাস্ট ক্লাসটাতে। আজকে আরটা দিতেছি এখান থেকে, ঠিক আছে। এবার এটার সলিউশন দেখি আমরা। ভিডিওগুলো গ্যাপে গ্যাপে দেখো, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হইব। প্রবলেম সলভ যখন করবা তখন আরো বেশি পরিমাণে কনফিউজড হইবা। এ আছে, মাঝখানে রেজিস্ট্যান্স আছে, তো তাহলে সি নাম দাও। মাঝখানে রেজিস্ট্যান্স আছে, তাহলে আরটা অন্য নাম দাও, ডি রেজিস্ট্যান্স, ঠিক আছে। ক্লিয়ার? দেন দেখো সি আর এখানেও কি আছে রেজিস্ট্যান্স আছে, এখানেও রেজিস্ট্যান্স আছে, তাহলে এটার একটা অন্য নাম দিই ই রেজিস্ট্যান্স। দেখো নামটা বুঝছো নি, এ দিছি রেজিস্ট্যান্স আছে, তাহলে সি নাম দিলাম। দেন এই দুটার মাঝখানে রেজিস্ট্যান্স আছে, ডি নাম দিছি। এই দুটার মাঝখানে রেজিস্ট্যান্স আছে, ই নাম দিছি। সমস্যা নাই, কথা তো এটাই ছিল, রেজিস্ট্যান্স থাকলে ডিফারেন্ট নাম, রেজিস্ট্যান্স না থাকলে সেম নাম দেব। লজিক এটাই আমরা ইউজ করে আইতাছি, চেঞ্জ কিছু করতেছি না আমরা, লজিক বারবার। ওকে ফাইন, তাহলে এতটুকু পর্যন্ত হয়েছে। এবার এটারে আমরা সলিউশন করব, দেখি কেমনে সলিউশন করতে পারি। আচ্ছা, কেমনে সলিউশন করব দেখো। এখানে যদি আমি অবজার্ভ করি তাহলে কি দেখতেছি, এর থেকে কই কই গেছে, এর থেকে সি তে গেছি, এর থেকে ডি তে গেছি, দুইটা রাস্তাতে গেছি। যখনই দেখবা কোন একটা পয়েন্ট থেকে, যখনই দেখবা কোন একটা পয়েন্ট থেকে দুইটা আলাদা আলাদা রোড গেছে, যখনই দেখবা কোন একটা পয়েন্ট থেকে আলাদা আলাদা রোড গেছে, তখন তাকে ভি শেপ স্ট্রাকচার দিয়ে ড্র করবা। ইট উইল বি ইজি ফর ইউ। একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আলাদা আলাদা দুটো রাস্তা গেছে, তখন তাকে ভি শেপ স্ট্রাকচারে ড্র করার ট্রাই করবা। যেমন এখানে এর থেকে সি গেছে, এর থেকে কই গেছে ডি গেছে, ব্যাটারি কি হইব ভি শেপ স্ট্রাকচারে ড্র করব। তাহলে এখানে এ কই গেলাম আমরা, এখান থেকে সি, কই গেলাম এখান থেকে ডি, তাহলে আর আছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ আর সি এর মধ্যে আর ড্র করছি, ওকে। এ আর ডি এর মধ্যে কি করছি আর ড্র করছি, শেষ। দেন কি আছে সি আর ডি, সি আর ডি এর মধ্যে আর আছে, ড্র করছি, ফাইন। এবার কি করছে, ডি এর থেকে কই গেছে ই তে গেছি, সি এর থেকে কি করছি ই তে গেছি, আবার সেম সেম পয়েন্ট, তাহলে আবার কি করব ভি শেপ নেব। তাহলে সি এর থেকে কই নিব ই, ডি এর থেকে কই নিব ই, তাহলে এটা কি পয়েন্ট ই পয়েন্ট। দেন ই থেকে কই গেছি বি তে গেছি, ঠিক আছে। এখন তোমরা দেখে বুঝতেছো এটা কি ধরনের ব্রিজ, উইডস্টোন ব্রিজ, ঠিক আছে। কি লিখা এ আর ই রে জয়েন্ট করো, এ আর ই রে জয়েন্ট করো ইমাজিনারি ভাবে। জয়েন্ট করলে পরে তুমি কি করতে পারতেছো, ইন্টারসেক্ট লাইন পাইতাছো। জয়েনিং লাইন রে এটা কি করতেছে ইন্টারসেক্ট করতেছে, তাহলে এটা কি ধরনের ব্রিজ, উইডস্টোন ব্রিজ। শিওর? ক্লিয়ার? ফাইন। যদি এটা উইডস্টোন ব্রিজ হয়, যদি এটা উইডস্টোন ব্রিজ হয়, তাহলে আমরা কি জানি ব্যালেন্স না আনব্যালেন্স চেক করতে লাগবে। চেক করার টেকনিক কি, উপরের দুইজনের রেশিও, উপরের দুইজনের রেশিও কত আছে আর বাই আর কত 1, নিচের দুইজনের রেশিও, নিচের দুইজনের রেশিও কত আছে আর বাই আর মানে 1। তাহলে এখানে উপরের দুইজনের রেশিও ইজ ইকুয়াল টু
নিচের দুইজনের রেশিও, তার মানে হোয়াট, দিস ইজ ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে এলাম, this is balanced Wheatstone bridge. Okay, তাহলে এটা ব্যালেন্সড Wheatstone bridge হলো। if this is balanced Wheatstone bridge তাহলে আমরা কি করতে পারি, মাঝখানের ভদ্রলোক নেই কাটতে দিতে পারি, কারণ জানি আমরা ব্যালেন্সড Wheatstone bridge কি হইলে, মানে সরি ব্যালেন্সড Wheatstone bridge হইলে কি হইব, মাঝখানের রেজিস্টারটা দিয়া কারেন্ট যাইতো না। ওকে, মাঝখানের রেজিস্টার দিয়া কারেন্ট যেত না। তাহলে তার সিম্পলিফাইড ডায়াগ্রাম কি হইবে, এটা যদি আমি সিম্পলিফাইড ডায়াগ্রাম ড্র করি, তাহলে এটা সিম্পলিফাইড ডায়াগ্রাম হতেছে A C B E B R R R R। তাহলে এখান থেকে আমি দেখতেছি কি এই দুইজন কিরকম ভাবে আছে, সিরিজে 2R, ঠিক আছে, এই দুইজন কিরকম ভাবে আছে সিরিজে, তাহলে কত আছে 2R আছে, ঠিক আছে, 2R আর 2R কিরকম ভাবে আছে প্যারালাল আছে, প্যারালাল হলে কত আইবো 2R, 2R যদি দুইটা থাকে তাহলে কত হয় आंसर 2R/2 মানে R আইবো। তাহলে এখান থেকে কত আইতাছে R, এই R এর সাথে এই R কিরকম ভাবে থাকবো সিরিজে, লাস্ট ক্লাসে আমরা পড়াইছি ডিআর ভাঙানোর কিছু নাই। তাহলে आंसर কত আইবো 2R। আমি বারবার বলতাছি যারা লাস্ট ক্লাস মিস করছো তারা আজকে বাড়িতে গিয়া প্রথমেই ভিডিওগুলো দেখো, লাস্ট দিয়া রাখছি আমি ভিডিও। কেন, কারণ এই পার্ট যদি উইক থাকে তাহলে মিনিমাম টু মিনিমাম ধরে রাখো বোর্ড সে 4 to 5 মার্কস যাবেগা, আর নিটের মধ্যে মিনিমাম টু মিনিমাম 12 থেকে 16 মার্কস অবধি যেতে পারে, কারণ এই কনসেপ্টেই কিন্তু আমরা ক্যাপাসিটরে নিয়ে সেটা প্লেস করা যায়। দুইটা কোশ্চেন কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আইব, দুইটা কোশ্চেন ক্যাপাসিটেন্স থেকে আইব। ওকে, তো এই সেকশনটা উইক করতে পারতাম, আর এটা এমন ধরনের সেকশন এটা উইক করা মানে নিজের সোজা সোজা কোশ্চেনের আনসার ছেড়া দিয়া হবে পরীক্ষা হলে। কিছু সেকশন আছে টাফ, কিছু সেকশন আছে ইজি, নোট করে নাও। যেমন 12 এ প্রায় দুইটার মতন চ্যাপ্টার পাইবা, যে চ্যাপ্টারস গুলো বোর্ডের লেগে তো ভেরি ইজি, এন্ট্রান্সের লেগে ওই চ্যাপ্টার গুলো প্রচন্ড বলতে প্রচন্ড হার্ড ওয়ার্ক করলেও কোনো শিওরিটি নেই পরীক্ষাতে আনসার করতে পারবা কিনা। তো ওই চ্যাপ্টারস গুলোর নাম্বার পরীক্ষাতে যাওয়ার আগে বাদ দেওয়া যাওয়াটাই বেটার। হ্যাঁ করতে পারবা যদি রেগুলারলি ওই চ্যাপ্টারস গুলো প্র্যাকটিস করা যায়, বাট তোমাদের প্রবলেম থাকে কি তোমরা রেগুলারলি চ্যাপ্টার গুলো প্র্যাকটিস করো না, যে কারণে তোমাদের সমস্যা হয়ে যাবে। তো এমন ধরনের কিছু চ্যাপ্টার সব সাবজেক্টই পাইবা যেগুলো এফোর্ট প্রচুর দিবা, হওয়ার চান্সেস কম, আবার কিছু চ্যাপ্টার বা কিছু টপিক আছে লেস এফোর্ট আরামসে হয়ে যাবে, এগুলো এই টপিক, এগুলো লেস এফোর্ট আরামসে হয়ে যাবে। তো এগুলো যদি বাদ দাও তাহলে তো মানে কি বলবো, নিজের থেকে নিজে প্রবলেম ক্রিয়েট করতেছো নিজের লাইফে। নেক্সট কোশ্চেন, সাইলেন্স। Try to solve this diagram first.
Calculate the equivalent resistance. Calculate the equivalent resistance across AB. Calculate the equivalent resistance across AB. Calculate the equivalent resistance across AB. কালকে কি বার? থার্সডে তো না? কালকে 11টা থেকে ক্লাস থাকবো। হতো না কালকে? কালকে হইতোই না, কোনোভাবে হইতো না অ্যাভেলেবল। কালকে একমাত্র 11টার দিকে অ্যাভেলেবল হতো। কালকে মর্নিং 11 AM থেকে থাকবো। মনে রাখো কালকে 11টা থেকে 1টা। এখন স্কুল বন্ধ আছে, তো এখন আমাদের টানা ক্লাস করে নিতে লাগবে। তোমাদের বোধ পিবিএম শনিবার দিন বোধ পরীক্ষার রেজাল্ট দিব না, স্যাটারডেতে রেজাল্ট দিব। স্যাটারডেতে রেজাল্ট দিলে স্যাটারডেতে রেজাল্ট সকালের দিকেই দিব। তো ধরো না অ্যারাউন্ড 4টার দিকে তো রাখুন যাই, 4টা 4:30 দিকে ক্লাস রাখুন যায়। আর 4টা 4:30 দিকে তো রেগুলারলি আমারই টাইম থাকে, রেগুলার ক্লাস তো আমারই থাকে। তাহলে আয়ো না, বাদ দাও, দরকার কি না থাকলে যারা প্রবলেম হবে তারা আয়ো না। রেকর্ডেড তো থাকবেই কইতাছে। আর যদি মনে করো যে না 11 এ ভালো নাম্বার তুললে আসছো, কনফিডেন্স বেশি আছে, তা আমার কিছু করণের নেই। আর যদি মনে করো যে 11 এর রেজাল্ট দেখা খুব ভালো লাগতেছে, বাড়িতে বাবা মা আদর করব, তো বাড়িতে বাবা মা আদর করব, তাহলে চুপচাপ আয়া ফিরো, ব্যাটারি দিয়ে ভালো। ওকে सर আচ্ছা হ্যাঁ কো आंसर ऐसे करो। लेक्चर नंबर दिया नहीं 1 2 দিয়ে রাখছি। প্রথম 3টা মতন লেকচার আমি ইয়েতে দেয়া রাখুন, 3টার পরেই তোমাদের লগইন করানো হবে। লগইন করায় সেটা তারপর ওটার মধ্যে রাখুন। তো আমি ইমিডিয়েটলি তোমাদের লগইন লাগবে বলতে আমি কি কি জিনিস লাগবে আমি এটাও কইতাছি। তোমাদের একটা ইমেল লাগবে যেটা আছে, সমস্যা নেই, আমার দিতে লাগবে ইমেল ডিটেইলসটা। দেন তোমাদের ফোন নাম্বার লাগবে, ইমেল ডিটেইলস লাগবে, ফোন নাম্বার লাগবে, তোমাদের ডেট অফ বার্থ লাগবে, 3টা জিনিস লাগবে। দেন অ্যাড্রেস লাগবে, এগুলো ছাড়া হতো না, অ্যাড্রেস লাগবে, কারণ ফরম্যাটটা বানানো হয়েছে এরকম ভাবে, এটি না দিলে আমি কারোর ইয়ে করা যেতাম না, লগইনই করা যেতাম না। 3টা জিনিস লাগবে, তোমার প্যারেন্টস এর নাম লাগবে, আরো আছে, দেন না না লোক দিয়ে বানানো আছে। প্যারেন্টস এর ইমেল লাগবে, প্যারেন্টস এর ফোন নাম্বার লাগবে, বাস এই কয়েকটা জিনিস লাগবে, নোট করে রাখো। প্রত্যেকে একটা পেপারের মধ্যে লেখা সেটা জমা দিও, তাহলে আমি আস্তে আস্তে লগইন করানো শুরু করব। এবং যারা যারা দিতা না জমা বা যারা যারা কোনো একটা ইনফরমেশন ফল্ট থাকতে যাবে তারা কিন্তু লগইন হতে না, আমি বারবার কইতেছি। আর পাসওয়ার্ড স্টুডেন্টের নাম তো লাগবে, ঠিক আছে? ভেরি গুড।
স্টুডেন্টস এর নাম লাগবে, ইমেল, ফোন নাম্বার, ডিওবি, অ্যাড্রেস, প্যারেন্টস নেম, প্যারেন্টস ইমেল, প্যারেন্টস ফোন নাম্বার। না এই লাগবে না, আমার রেশন কার্ড, আধার কার্ড দিয়ে দিচ্ছি, যে কোনো একজন আসতে প্যারেন্টস এর লেগা যে কোনো একজনের নাম্বার, ঠিক আছে? আর তোমাদের লগইন যেটা থাকবো, তোমরা যে লগইন করবা, তোমরা যে ইমেল আইডিটা দিবা ওই ইমেল আইডিটাই তোমাদের থাকবে লগইন, ঠিক আছে? পাসওয়ার্ড যেটা আছে, পাসওয়ার্ড থাকবে কি সেটা তোমাদের ফোন নাম্বার, পাসওয়ার্ড তোমাদের ফোন নাম্বার। ফার্দার যদি তোমরা মনে করো, মানে এটা আমি বানাই দেওয়া দেবো তোমাদের, ফার্দার যদি মনে করো যে তোমরা পাসওয়ার্ড চেঞ্জ করবা, প্রবলেম নাই। এরপরে যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেছো গা, চেঞ্জ করছো, তাতে সমস্যা তো এলাও হইব। দেন ধরো কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেছো গা, তাহলে আমার জাস্ট নোট, মানে আমার জাস্ট ইনফর্ম করো, কারণ আমার ইনফর্ম করলে আমি তোমাদের পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবো। পাসওয়ার্ড সব আমার কাছে ভিউ হইব, কার কি পাসওয়ার্ড, কারণ এমন কোনো ডিটেইলস তো নাই যে আমি দেখতে পারতাম না, ঠিক আছে? তুমি যা পাসওয়ার্ড দিবা সব দেওয়া হইব এখানে, তো আমি ওইখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবো, তোমার এখানে কনফিডেন্সিয়াল কিছুই থাকতো না। মানে তুমি একটা জায়গাতে লগইন করবা, তো লগইন করলে তো তোমার ইমেল অ্যাড্রেস দিয়ে সেটা তো লগইন করে ঢুকতে লাগবে, বাস। তো নরমালি আমি সবারই ইয়ে রেখে দিতেছি, ফোন নাম্বারটারই পাসওয়ার্ড রেখে দিতেছি, ফোন নাম্বার তো কেউ ভুলো না। আস্তে সাইলেন্স, ওকে। এখন আমরা এটা সলভ করতেছি, কালকে থেকে এটা জমা দেওয়া স্টার্ট করো। আচ্ছা এবার এদিকে দেখো, চুপচাপ কি বাইর করতে গেছে, এ আর বি এর মধ্যে বাইর করতে গেছে, তাহলে এটা কি টার্মিনাল, এ টার্মিনাল, এটাও কি টার্মিনাল, বি টার্মিনাল, কারণ রেজিস্ট্যান্স নাই, রেজিস্ট্যান্স এদিকে আছে, নাম দিলাম কি সি, রেজিস্ট্যান্স এখানে আছে, তাহলে নাম দিলাম কি ডি, শেষ। নাম দেওয়া যতটি জাংশন পয়েন্ট আছে সবটি জাংশন পয়েন্ট নাম দিয়ে রাখছি। এবার এখানে যদি আমি অবজার্ভ করি তাহলে কি দেখতেছি, বিটা রোড, এর থেকে ডি আইছে, এর থেকে সি আইছে, ঠিক আছে? তাহলে দুইটা রোড হইলে ভি শেপ স্ট্রাকচার, তাহলে এর থেকে সি, এর থেকে ডি, যখনই দুইটা রোড থাকবো তখনই আমরা কি করব, ভি শেপ দেব। তাহলে এর থেকে ডি তে কত আছে 4, এর থেকে সি তে কত আছে 2, ক্লিয়ার আই হোপ সো। তাহলে এটা হয়ে গেল গা, এটা হয়ে গেল, দেন কত আছে সি থেকে ডি, সি থেকে ডি আছে, সি থেকে ডি তে কত আছে 7, সি টু ডি 7 আছে, ফাইন। দেন ডি টু কত আছে বি, ডি টু বি, ডি টু বি কত আছে 8, সি টু কত আছে বি, সি টু কত আছে বি, সি টু বি কত আছে 4, সি টু বি কত আছে 4, ক্লিয়ার, ঠিক আছে? এখন আমরা দেখতেছি কি এখানে ক্লিয়ার, তার ইমাজিনারি লাইনটারে কি করতেছে 7 ইন্টারসেক্ট করতেছে, তো উইডস্টোন ব্রিজ, এতটুকু শিওর। ব্যালেন্সড না আনব্যালেন্সড আই এম নট 100% শিওর, লেটস চেক। তো এখন কি করো, উপরের দুইজনের রেশিও, উপরের দুইজনের রেশিও কত আছে 2/4, উপরের দুইজনের রেশিও কত আছে 2/4, 2/4 মানে কত হইতাছে হাফ। নিচের দুইজনের রেশিও 4/8, 4/8 কত হইতাছে হাফ। উপরের দুইজনের রেশিও 2/4 মানে কত হইলো হাফ, নিচের দুইজনের রেশিও 4/8 কত হইতাছে হাফ। ইজ ইট ক্লিয়ার? তাহলে উপর দিকে কত পেলাম হাফ, নিচের দিকে কত পাইছি হাফ, দ্যাট ইজ হোয়াট ব্যালেন্সড। উপরে এবং নিচের রেশিও যেটা ম্যাচ করতে, দ্যাট ইজ ইট ইজ নোন অ্যাজ দ্য ব্যালেন্সড। ব্যালেন্সড হলে কি হইব, মাঝখানের ভদ্রলোক বাদ, মাঝখানের ভদ্রলোক বাদ গেলে আমরা এখান থেকে কি পাইতাছি, আমরা এখান থেকে কি পাইলাম 2 আর 4, 4 আর 8 কি রকম ভাবে আছে, প্যারালালি আছে। প্রথমে 2 আর 4 কি রকম ভাবে আছে, সিরিজে আছে, তাহলে কত হবে 6, 4 আর 8 কি রকম ভাবে আছে
সিরিজের, তাহলে কত আছে 12। দেন তারা কি রকম ভাবে আছে প্যারালালি। ওকে, প্যারালাল থাকলে রুলস কি প্রোডাক্ট বাই সাম, প্রোডাক্ট বাই সাম। তাহলে প্রোডাক্ট কত আছে 6 * 12, সাম কত আছে 6 + 12 কত 18। প্রোডাক্ট বাই সাম, প্রোডাক্ট কেমন আছে দেখো 2 আছে 4 আছে, মাঝখানটা যদি বাদ দিয়া দিই, মাঝখানটা যদি আমি বাদ দিয়া দিই, তাহলে এখন কি দেখতেছি এই দুজন কি রকম ভাবে আছে সিরিজে, সিরিজে থাকলে কত হইতাছে 6। এই দুজন কি রকম ভাবে আছে সিরিজে, সিরিজে থাকলে কত হইতাছে 12। এই দুই ভদ্রলোক কি রকম ভাবে আছে প্যারালালি আছে, প্যারালাল থাকলে কি হবে সাম বাই সরি প্রোডাক্ট বাই সাম। তাহলে প্রোডাক্ট কত 6 12, আর নিচে কত আছে 6 + 12 18, কাটাকাটি করো 3 4। তাহলে what is the final answer 4। তাহলে what is the final R equivalent, R equivalent is equal to 4 ohm। okay, up to this much it is clear, sure না ডাউট আছে কোনো জায়গাতে? ঠিক আছে, নেক্সট নোট করো, তারপরে কোশ্চেনে যেতেছি। যা আইব পরীক্ষাতে সব করাইয়া দেবো, সিঙ্গেল একটা কোশ্চেন এক্সট্রা আইতো না, নিশ্চয় থাকো। তো শুধুমাত্র খাতার মধ্যে কোশ্চেনস গুলোরে প্রপারলি রাখো। ভেরিয়েশন হলে এতটুকু হইব, এখান থেকে নিউমেরিক্যাল ভ্যালু শুধু চেঞ্জ করে দেব, আর কিছু করতে না। চেঞ্জ করলে বাস এতটুকু তোমার চেঞ্জ করতে পারে, নিউমেরিক্যাল ভ্যালুস গুলোরে চেঞ্জ করে দেব, তার থেকে বেশি আর কিচ্ছু বলতে কিচ্ছু করতে না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। Calculate the equivalent resistance calculate the equivalent resistance across PQ. Calculate the equivalent resistance across PQ. Calculate the equivalent resistance across PQ. Try to solve it fast. এগুলো মাঝে মাঝে নিটে আয় পেশেন্স চেক করার লেগে, এই অঙ্কগুলোর মধ্যে পেশেন্স লাগবে, নাই করলে তো আর হতো না। ডাক্তার হইবা আবার পেশেন্স নাই তো কেমনে হইব? নাই থাকলে গ্রো করতে লাগবে। পেশেন্স রিকোয়ার্ড, পেশেন্স কম্পালসারি। সাকসেসফুল হতে গেলে তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট হার্ড ওয়ার্ক, সেকেন্ড স্ট্র্যাটেজি, থার্ড পেশেন্স। তিনটার মধ্যে যে কোনো একটা নাই তো সাকসেসফুল হতে পারে না। প্রথমত হার্ড ওয়ার্ক নো ডাউট লাগবেই লাগবে, সেকেন্ড স্ট্র্যাটেজি লাগবে, তুমি যদি স্ট্র্যাটেজি প্রপারলি ফলো না করো তাহলে হতো না। আর লাস্ট যেটা লাস্ট এসে গিয়ে সেটা পেশেন্স সব থেকে বেশি জরুরি। কারণ তুমি যখন একটা কিছু করবা ফেলিউরস আইবই, ফেলিউরস আইসে দীক্ষা তুমি যদি মনে করো থামা যাবে তাহলে হতো না। আচ্ছা সলভ করা স্টার্ট করি আমরা। যারা যারা নিজেরা করবা করো। এখানে আমরা এটারে পি পয়েন্ট করলাম, this one is q point, মাঝখানেটা নাম দেই a point, নাম দেই b point। ক্লিয়ার?
এখন তুমি 100% শিওর এই দুইজন কিরকম ভাবে আছে সিরিজে, এই দুইজন কিরকম ভাবে আছে সিরিজে, তাহলে সিরিজে কত আইবো 12, এখানেও কত আইবো 12, তাহলে 12 আর 12 কিরকম ভাবে আছে 12 আর 12 প্যারালালি আছে, প্যারালাল থাকলে এখান থেকে কত আইবো 6, তাহলে একটা কোশ্চেন ক্লিয়ার। দেন 2 আছে 4 আছে, কত আছে 6, এখানে কত আছে 6 আছে 6 আছে, তাহলে কত আইলো এখান থেকে 12, ক্লিয়ার। এবার এই দুইজন কিরকম ভাবে আছে প্যারালালি, তাহলে কি আইবো 6 into 12 divided by 6 plus 12 18, তাহলে কত আইতাছে 3, আলটিমেটলি ক্যালকুলেশনস করে কত আইলো 4, তাহলে এখানে আছে 6, এখানে আছে কত 4, শিওর। দেন নেক্সট এখানে কত আছে 12 5, দুইজন মিলে কত আইবো 17, 4 7, দুইজন মিলে কত আইবো 11, ঠিক আছে। 17 আর 11 কিরকম ভাবে আছে প্যারালালি আছে, তাহলে 17 into 11 divided by 17 plus 11, তাহলে 17 plus 11 কত 28, ঠিক আছে। 17 আর 11 কত আইবো 7 1 7 8 178, ঠিক আছে। তাহলে এখানে আছে কত সরি 187 divided by 28, 187 divided by 28। এবার কি করবা, এবার 4 6 আর এটা তিনজন কিরকম ভাবে আছে সিরিজে আছে, সিরিজে থাকলে আমরা কি করব 4 plus 6 কত 10, তাহলে 10 plus 187 divided by 28, आंसर কত আইবো 28, 280 by 187, দেন ক্যালকুলেশনস করবা পয়েন্টে আইডেন্টিফাই করবা কত আইবে। হ্যাঁ হ্যাঁ নেক্সট ম্যাক্সিমাম आंसर तेरा পয়েন্টে দেয়া রাখবে, ম্যাক্সিমাম आंसर পয়েন্টে দেয়া রাখবে। আর এরকম ধরনের কোশ্চেনস গুলো ম্যাক্সিমাম টাইম যে এর মধ্যে যদি তোমার দেয় তাহলে অপশন লেসে দেয়া রাখবে, যাতে ফাইনালি তুমি গিয়ে সেটা প্রপারলি ক্যালকুলেশনস করো। এবং এখানে ক্যালকুলেশনস এর মধ্যে প্রচুর সময় লাগবে, 28 দিয়ে ডিভাইড করবা তো, আর যেহেতু তোমার যে কোশ্চেনস এর মধ্যে আইছে তো ওইখানে যদি যে কোশ্চেনস এর মধ্যে আয় তাহলে পয়েন্টের পরে অ্যাট লিস্ট 2 ডিজিট 3 ডিজিট অবধি করতে লাগবে, যদি কিছু মেনশন না করে, রাউন্ড অফ মেনশন না করলে আপ টু 3 ডিজিট অবধি করে রাখতে লাগবে। ওকে, তো ক্যালকুলেশন স্কিলও সঙ্গে রাখো, অ্যাজাম্পশন স্কিল দরকার, ক্যালকুলেশন স্কিল দরকার, সবকিছুই লাগবে, কিছু করার নেই। কোশ্চেনস কোনটা কোন মোটিভে জিজ্ঞেস করব এটা পাওয়া যায়, ঠিক আছে। তো এই কোশ্চেনটাও মোটামুটি ইম্পর্টেন্ট, এটাও দেখা গেছে বেশ কয়েকবার আইছে, ভ্যালুগুলো চেঞ্জ করছে, আমি তারা তো ভ্যালু মুখস্থ করে বই দিছি না, প্যাটার্নটা এরকম ধরনের থাকে, ভ্যালু চেঞ্জ করে তারা। ওকে, নেক্সট তোলা হয়েছে এটা, তারপরের কোশ্চেন নোট করে নাও। আমি নেক্সট যেতেছি একটা কোশ্চেন, খুব পপুলার কোশ্চেন, calculate the equivalent resistance, calculate the equivalent resistance across AB,
ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস AB এরকম টাইপের কোশ্চেনস খুব বেশি পরিমাণে আইতাছে আজকালকার দিনে। Calculate the equivalent resistance across AB. তাড়াতাড়ি তুলো। আচ্ছা, এটা কিরকম ভাবে সলভ করো? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কিরকম ভাবে সলভ করা যেতে পারে দেখো। আচ্ছা, ধরো কোন একটা জিনিস পেজ, খাতার পেজ ধরে এরকম ভাবে ফোল্ড হয়ে রয়েছে, ঠিক আছে? মানে খাতাটা তো আছে এরকম ধরনের, এবার ধরো এদিকের পোর্শনের পেজটা কি হয়েছে এরকম ভাবে ফোল্ড হয়ে থাকে অনেক সময় আমাদের, ঠিক আছে? তো আমরা কি করতে পারি, এটা এরকম ভাবে ঠিক করতে পারি না? ফোল্ডারে বাইর করে সেটা এরকম ভাবে ঠিক করা যায় তো? ক্লিয়ার? বুঝতে পারছি? সেম টু সেম কনসেপ্ট অনুসারে এখান থেকে এই যে পোরশনটা আছে এই পোরশনটা আমরা এরকম ভাবে খুলব। কেমনে? দেখো এই যে পোরশনটা আছে এই পোরশনটার এদিকে নিয়ে গেলাম আমরা, বুঝতে পারছি? এটা আসলো ফোল্ড হয়ে আসলো, ফোল্ড হয়ে থাকার পর এটা এই করছি আমি এখান থেকে এরকম ভাবে নিয়ে গেছি, ঠিক আছে? যদি নিয়ে যাই এটা আর এটা আর বিটা এদিকে ফোল্ড হয়ে গেছে, বিটারও কি করতে পারি এরকম ভাবে বাইর করতে পারি। কথাটা বুঝতে পারছি? জিনিসটা জাস্ট এরকম ভাবে ফোল্ড হয়ে গেছিল, তারে কি করলাম এমন ভাবে ধইরা তাকে ওরকম ভাবে নিয়ে নিলাম, ঠিক আছে? যদি নিয়ে নিই তাহলে তো আর এই জায়গাটা এক্সিস্ট করতো না, কারণ নিচে গিয়ে ওই পার্টে, ঠিক আছে? যদি এক্সিস্ট না করেন তাহলে এরকম ধরনের থাকবো, এরকম ধরনের থাকবো স্ট্রাকচারটা। এবার এরকম ধরনের যদি থাকে তাহলে এটা দেখতে কি লাগতেছে, এ আর বি ইমাজিনারি লাইন দিয়ে জয়েন করো, মাঝখানের বদলে কি করতেছে ইন্টারসেক্ট করতেছে, তাহলে এটা কি আগে ব্রিজস্টোন ব্রিজ, তাহলে মাঝখানের পোরশন বাদ, তাহলে এখানে কত আছে আর 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 সিরিজে 2r আর 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 সিরিজে, তাহলে এখান থেকে কত আইতেছে 2r 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 প্যারালালি আছে, ফাইনাল আনসার ইজ r 2r 2r parallel answer. So what is the final answer? R is the final answer. Clear? Okay, no doubt. Next, folding circuit না হলে folding circuit এটা ফোল্ডিং করা হয়েছে না, ফোল্ডিং সার্কিট অন্য রকমের। তোমাদেরকে শুধুমাত্র এখন অবধি করানো হয়েছে কি সেটা সিম্পল সার্কিট, ব্রিজস্টোন ব্রিজ সার্কিট আর ল্যাডার সার্কিট করানো হয়েছে, ফাইনাইট ল্যাডার সার্কিট, বাস এই তিনটেই করানো হয়েছে। আগামী কালকের ক্লাসে আমরা সিমেট্রি সার্কিট এন্ড ফোল্ডিং সার্কিট করাবো, করাই সেটা দেন
ইনফাইনাইট ল্যাডার সার্কিট শুরু করো। আগামীকালকে যে ইনফাইনাইট এখনো শেষ হচ্ছে না, আগামীকালকে ইনফাইনাইট ল্যাডার সার্কিট যে পোর্শনটা আছে এটা সবথেকে ক্রিটিক্যাল পোর্শন। এটা আগামীকালকে দ্যাট ইজ থার্সডে তে শুরু হইব, ফ্রাইডে চলবো, স্যাটারডে তে গিয়ে শেষ হইব ইনফাইনাইট ল্যাডার সার্কিট। যথেষ্ট পরিমাণে বড় পোর্শন এবং তার মাঝখানে বাকিগুলো আমি সাবস্টেন্ড করায় নেব। নেক্সট একটা কোশ্চেন সলভ করো। Calculate the equivalent resistance across AB. Calculate the equivalent resistance of the provided circuit. Calculate the equivalent resistance of the provided circuit. সার্কিটে তুলে নাও সবগুলো রেজিস্ট্যান্স আর করে প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে। কালকে আইলে প্রথমে আমরা আগে মনে করবা এটার সলিউশন করাবো, বাট এটার সলিউশন আগে নিজে দেখো, ঠিক আছে। গুগলের হেল্প নিও না, শুধুমাত্র নিজের যা যা নলেজ এখন অবধি আছে সে এখন অবধি নলেজ থেকেই হইব। আমি হিন্টস দিয়ে দিতেছি, হিন্টস হচ্ছে কি সেটা এই যে দুটা পয়েন্ট আছে এই দুটা পয়েন্ট ইম্পর্টেন্ট, কারণ এটা এ পয়েন্ট এর এটাও কি এ পয়েন্ট, এটা বি পয়েন্ট এর এটাও কি বি পয়েন্ট, এটা যদি সি ধরো তাহলে এটাও কি হইব সি পয়েন্ট হইব, ঠিক আছে। তাহলে এখানে একটা রেজিস্টার কার কার মধ্যে লাগানো আছে, এ আর সি এর মধ্যে লাগানো আছে। এখানে দুটো রেজিস্টার সি আর বি এর মধ্যে লাগানো আছে, এখানে একটা রেজিস্টার এ আর বি এর মধ্যে লাগানো আছে, ঠিক আছে। তো এটার উপরে বেস করে চিন্তা করো একটা পার্ট কিরকম ভাবে লাগানো আছে এসি, একটা পার্ট কার কার মধ্যে লাগানো আছে সিবি, আর একটা পার্ট কার কার মধ্যে লাগানো আছে এবি এর মধ্যে লাগানো আছে। এবার চিন্তা ভাবনা করো বাইর করতে কইছে কার কার মধ্যে, এবি এর মধ্যে বাইর করতে কইছে, কোনটা সিরিজে কোনটা প্যারালালি চিন্তা করো। আমি তার একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম দিয়ে রাখতেছি,
এরকম ধরনের ডায়াগ্রামটা থাকবো, ঠিক আছে? এটা এ আর বি, এটা আছে সি। তো এবার এখান থেকে দেখা বুঝতে পারবো কি হইব। অ্যাকচুয়ালি এখান থেকে কত হইব r/2, এখান থেকে r/2, এখান থেকে কত আছে r/2। তো এবার দেখা বোঝা যাচ্ছে কি এই r/2 আর এই r/2 কি রকম ভাবে আছে, সিরিজে আছে। তাহলে কত হইব শুধু r, আর এটা কি আছে সিরিজের সাথে প্যারালাল আছে। তাহলে r আর r/2 কি আছে প্যারালাল আছে। এবার ক্যালকুলেশন করে নিও, রেজাল্ট পাওয়া যাবে, ঠিক আছে? ওকে।